প্রতিটি মানুষের মাঝেই নানা অনুভূতি কাজ করে, যার মাঝে ঘৃণা অন্যতম মারাত্মক একটি অনুভূতি। আর সেই ঘৃণা যখন মৃত্যুকেও ছাপিয়ে যায়, তখন মানুষ সবকিছুকেই ধ্বংস করে ফেলে। প্রতিটি মুভি লাভার্সদের মাঝেই অন্যতম প্রিয় জনরা হলো ক্রাইম থ্রিলার, আর সেটি যদি হয় টুইস্টে ভরা প্রতিশোধমূলক গল্পে তৈরি কোরিয়ান কোনো মুভি, তাহলে তো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা এমনই একটি মুভির এক্সপ্লেনেশন শুনতে চলেছ। চলো তাহলে মূল কাহিনীতে আসা যাক। গল্প শুরু হয় এক ভোরে দুজন ছেলে ও মেয়ে ফটোগ্রাফারের নদীর পাড়ে পাখির ছবি তোলার দৃশ্য দিয়ে। যারা মন মতো ছবি তুলতে না পারায় বাসায় ফিরে যাচ্ছিল, হঠাৎই ছেলেটি হোঁচট খেয়ে পড়ে যায় আর কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। মেয়েটিও সেদিকে তাকিয়ে আটকে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্যাং মিন হো নামক একজন ফরেন্সিক প্যাথোলজিস্টকে, যে এই কাহিনীর মূল চরিত্র। ক্যাং তখন ক্লাসে তার ছাত্রদের একটি পেনিসিলিন ঘটিত মরণের ব্যাখ্যা সম্পর্কিত ক্লাস নিচ্ছিলেন। এক তরুণ সহকর্মী তাকে জিজ্ঞাসা করছে যে সত্যিই কি তিনি অবসর নিচ্ছেন। চাইলেই তিনি আরেক সেমিস্টার থেকে যেতে পারতেন, কিন্তু ক্যাং জানায় লাশের সাথে থাকতে থাকতে তার বিরক্ত ধরে গেছে। বাকি সময়টা সে তার মেয়ের সাথে কাটাতে চায়, যার নাম হাইওন, যে কয়েকদিন পরই যুক্তরাষ্ট্র থেকে লেখাপড়া শেষ করে তার বাবার কাছে আসবে। এরপরই ক্যাং এর নিকট একটি লাশের খবর আসে। তার পরের সিনে আমরা সেই নদীর পাড়ের জায়গাটি দেখতে পাই, যেখানে এখন ফরেন্সিক টিমের নানা খোঁজ চলছে। সেখানে একটি লাশ পাওয়া গিয়েছে, যেটি দেখে গোয়েন্দা বিভাগের পুলিশ ইয়ংজং এবং টিম লিডার বলছিল যে এমনভাবে টুকরো করেছে যা গ্রামাঞ্চলে সচরাচর দেখা যায় না। ইয়ংজং এই ঘটনাটিতে তার ছুটি নষ্ট হওয়া নিয়ে খুবই বিরক্ত বোধ করছিল। এরপর সে মিন নামক একজন সদ্য জয়েন হওয়া টিম মেম্বারকে বকাঝকা করে। মিন সেখানে জুতোর কয়েকটি ছাপ দেখতে পায়। সেগুলোর ছবি তোলার সময় ক্যাং ঘটনাস্থলে প্রবেশ করলে মিন তাকে না চিনেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে প্রফেসরকে চিনতে পেরেই মিন তাকে টেনে তোলে। ক্যাং বলে, আমি কি তোমাকে চিনি? উত্তরে মিন বলে, স্যার, আমি পুলিশ একাডেমির 21তম ব্যাচে ছিলাম আর আপনার সাইকোলজি ক্লাস করেছিলাম। ক্যাং তখন বলে, ও, তুমি সেই গ্লাস পরা মেয়েটা যে প্রশ্ন করতে আমার বাসা পর্যন্ত এসেছিলে। চোখে তোমার চশমা না থাকায় তোমাকে চিনতেই পারিনি। মিন এটি ভেবে খুশি হয়ে যায় যে প্রফেসর তাকে 5 বছর পরেও চিনতে পেরেছে। তখন সেখানে ইয়ংজং এবং টিম লিডার এসে প্রফেসরকে বলে, এ ধরনের ঘটনা গ্রামে দেখা যায় না। ক্যাং দেখে মরদেহটি একটি মেয়ের, যার 2 হাত ও পা এবং মস্তক দেহ থেকে আলাদা করা ছিল, তবে একটি হাত নিখোঁজ ছিল এবং মেয়েটির পরনে কোনো কাপড় ছিল না। পরবর্তী সিনে লাশটি একটি মর্গে পোস্টমর্টমের জন্য নেওয়া হয়, যেখানে বলা হয় মৃত মেয়েটির নাম অহিয়ন, যার বয়স 29 এবং সে একটি বারে কাজ করত। থানায় তার নামে একটি মিসিং ডায়েরি করা হয়েছিল। এ সময় ক্যাং মরদেহের শারীরিক বিভিন্ন অংশের সৌন্দর্যতা বর্ণনা করে বলেন, এই সুন্দর দেহটি পচে যাবে। অপরাধী লাশটি বিকৃত হবার আগেই জায়গা মতো সাজিয়ে রেখেছে, শুধুমাত্র একটি হাত বাদে। এরপর সদ্য নিয়োগপ্রাপ্ত মিনকে ক্যাং জিজ্ঞাসা করে, এটি দেখে তোমার কি ধারণা? মিন বলে, অপরাধী চায়নি লাশ গুম করতে। তখন ইয়ংজং বলে, এটি রাগ বা প্রতিহিংসামূলক কাজ, আমি নিশ্চিত। মৃতের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করলেই খুনি বেরিয়ে আসবে। কিন্তু হাত বাদে পুরো দেহ আছে, এই ব্যাপারটি নিয়ে সবার মধ্যেই মতভেদ ছিল। প্রফেসর মিন বাদে সবাইকে বাহিরে যেতে বলে। সে মিনের সামনেই লাশটির পোস্টমর্টম করতে শুরু করে, কিন্তু মিন সেখানে থাকতে না পেরে বেরিয়ে যায়। এরপর ক্যাং সকলকে জানায় মাথা ফেটে মস্তিষ্কে আঘাত পাওয়াই মৃত্যুর মূল কারণ। সারা দেহে লবণের আস্তরণ পাওয়া গেছে, অর্থাৎ অপরাধী সাগরের পানিতে রক্ত ধুয়েছে। মেয়েটির জীবননাশে খুব বড় অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা এভাবে ব্যবহার করার জন্য অপরাধীকে 6.5 ফুট লম্বা হতে হবে, আর নয়তো মেয়েটি হাঁটু গেড়ে বসেছিল। এছাড়াও নাক, কান ও মুখের মাটি থেকে বোঝা যায় মেয়েটি কোনো গ্রানাইট মাটির ঢিপির উপর বসেছিল, আর গ্রানাইট মাটি সিমেন্ট কারখানায় পাওয়া যায়। মিন তখন বলে, তার মানে অপরাধী নদী উপকূল রক্ষা প্রকল্পের জন্য তৈরি সিমেন্ট কারখানাগুলির কোনো একটাই এই কাজটি করে, আর মৃতের দেহটি নদী তীরে এমনভাবে ফেলে রেখে যায়। মিটিং এর সময় সন্দেহভাজন হিসেবে মেয়েটির প্রেমিককে খুঁজে বের করার কথা বলা হয়। এছাড়াও আশেপাশের সিমেন্ট কারখানাগুলিতে তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়। ইয়ংজং ও তার সহকর্মীরা বিভিন্ন তল্লাশির পর মেয়েটির প্রেমিককে হেফাজতে নেয়। এরপর মিন এবং টিম লিডার একটি কারখানাতে পাথরের স্তূপের ভেতর নিখোঁজ হাড়টি পায়, যার আঙ্গুলগুলির নখে বিশেষ চিহ্নের নেল পলিশ দেওয়া ছিল। এরপর আমরা দেখি অফিসের অনেক চিৎকার চেঁচামেচির মধ্যেই ইয়ংজং অহিয়নের বয়ফ্রেন্ড বিয়ংডোকে জিজ্ঞাসাবাদ করছে। এখানে ইয়ংজং তার মনের মতো উত্তর না পাওয়ায় বিয়ংডোকে হুমকি আর কিল ঘুষি দেয়। এদিকে মিন ঘটনাস্থলের বিভিন্ন ছবি দেখে তার সংশয় দূর করার জন্য ক্যাং এর বাসায় আসে। অদ্ভুতভাবে একটি হাত রেখে দেওয়া নিয়ে মিন প্রশ্ন করাতেই ক্যাং বলল, আসলে নদীর পাড়, কারখানা আর সমুদ্র, এই 3 জায়গা সম্পর্কে খুনি কিছু বলতে চায়, অর্থাৎ কোনো যোগসূত্র বা বার্তা রয়েছে। তাই মিন ইন্টারনেট থেকে এই স্থানগুলোর বিষয়ে পরিবেশবাদীদের বাদ ভাঙ্গা আন্দোলন সম্পর্কিত কিছু আর্টিকেল দেখে। ক্যাং তখন বলে, প্রতিটি অপরাধের উদ্দেশ্য থাকে, এটারও অবশ্যই আছে, সেটি খুঁজে বের করার চেষ্টা করো। এরপর ইয়ংজং এর নানা তুচ্ছ তাচ্ছিল্যের পরেও টিম লিডার মিনকে মিটিং এ তার থিওরি উপস্থাপন করতে বলে। মিন বলে, কিউম নদীকে নিয়ে পরিবেশবাদী বিক্ষোভ সংগঠনের নেতা লি সিয়ং হো একটি বই লিখেছেন, যেটিতে সে কিউম নদীকে সৌন্দর্যের দেবী ভেনাসের আরেক
আরেক রূপ বলে আখ্যায়িত করে। নানা প্রকল্পে নদীকে 6টি খণ্ডে বিভক্ত করা হয়েছে, যেটির সাজা তারা পাবে। মিন এও বলে যে সংগঠনের নেতা লি পোলিওতে আক্রান্ত হবার ফলে হাঁটার সময় তার লাঠির প্রয়োজন পড়ে। ঘটনাস্থলের প্রাপ্ত ছবিতেও পায়ের মোচড়ানোর ছাপ এবং লাঠির গর্ত থেকে বলা যায় লি হচ্ছে এই ঘটনার আসল অপরাধী। এরপর মিন এবং ইয়ংজং সহ গোয়েন্দা পুলিশরা লিকে ধরতে গেলে লি স্যারেন্ডার করে আর তাদেরকে বলে, যা করেছি তার জন্য মূল্য তো দিতেই হবে। এরপর আমরা দেখতে পাই ক্যাং তার মেয়ের উদ্দেশ্যে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে ইয়ংজং লিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু লি ঘুরে ফিরে ইউম নদীর প্রকৃতি নিয়ে কথা বলেই যাচ্ছিল। ইয়ংজং এতে খেপে যায়, কিন্তু সেখানে মিন এসে তার সাথে পরিবেশ নিয়েই কথা বলা শুরু করে দেয়। টিম লিডার তখন ইয়ংজংকে রুম থেকে বের করে আনে। মিনকে তখন বলতে শোনা যায় যে নদীর পাড়ে জীবিকা হারানোর পরপরই লিয়ের বাবার মৃত্যু হয় এবং তার বোন আত্মহত্যা করে। অন্যদিকে ক্যাংকে একজন একটি চিঠি দিয়ে বলে এটি লি পাঠিয়েছে। চিঠি খুলতেই সে তার মেয়ের কিছু ছবি দেখতে পায়, যেগুলোতে হাইওনকে বেঁধে রাখা হয়েছে। ক্যাং চিঠি দেওয়া লোকটিকে খোঁজার জন্য দৌড় দেয়। এদিকে জিজ্ঞাসাবাদ রুমে লি মিনের কাছে তার দোষ স্বীকার করে নেয়। এরপর মিন ফোনে ক্যাংকে লি এর ব্যাপারে বলে দেয়। প্রফেসর তার মেয়ের ভার্সিটিতে ফোন দিয়ে জানতে পারে সে 1 সপ্তাহ আগেই দেশে ফিরেছে। ক্যাং তখন দ্রুত অফিসে এসে ইয়ংজং এর বাধা উপেক্ষা করেই জিজ্ঞাসাবাদ রুমে ঢুকে পড়ে। লি তাকে দেখেই বলে, আসলে এত সময় লাগতো না, আরো আগেই আমাদের দেখা হতো। কিন্তু ক্যাং তাকে উত্তরে বলে, আমার মেয়ে কোথায়? লি তার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলতেই ক্যাং খুব ক্ষেপে যায়, কিন্তু লি বলে, আমি আপনার সাথে একটি চুক্তি করতে চাই। 3 দিনের মধ্যে আমাকে এখান থেকে বের করুন, নইলে আপনি আপনার মেয়েকে আর জীবিত ফেরত পাবেন না। ক্যাং বলে, তুমি দোষ স্বীকার করেছো আর পুলিশও প্রমাণ খুঁজতে বের হয়েছে, তাহলে এটি কিভাবে সম্ভব? লি বলে, সেটি তোমার দায়িত্ব, তুমি বুঝো। ক্যাং সেখান থেকে বের হয়ে আসার সময় মিন তাকে দেখতে পায় আর বলে, টুকরো করার কাজে ব্যবহৃত করারটি পাওয়া গেছে এবং সেটি এখন ল্যাবে আছে। মেয়ের কথা জিজ্ঞাসা করাতে সাথে সাথে ক্যাং তাকে কিছু না বলেই ল্যাবে চলে যায়। এর পরের দৃশ্যে ইয়ংজং মিনকে রক্ত পরীক্ষা করার ল্যাব রিপোর্ট তাড়াতাড়ি করা নিয়ে একটু খেপাখেপি করে। মিন এরপর ল্যাবে যাচ্ছিল, তার আগেই ক্যাং করাতের রক্ত সরিয়ে তার বাসার কুকুরের রক্ত লাগিয়ে দেয়। মিন ল্যাবে আসার পর তাকেও ক্যাং খুনি সম্পর্কে ধারণা পরিবর্তনের লক্ষ্যে নানা কথা বোঝাচ্ছিল। এরপর ক্যাং লি এর সাথে দেখা করে এবং নিজের মেয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু লি তার সাথে মশকরা করে। এতে ক্যাং রাগ করে তাকে মারতে শুরু করে। এ সময় ক্যাং এর মোবাইলে কল আসে আর সে তা রিসিভ করতেই মেয়ের গলা শুনতে পায়। মেয়েটি বাঁচার জন্য বাবার কাছে অনুরোধ করছিল। এ সময় কল কেটে যায়, তবে ক্যাং এতে কিছুটা শান্ত হয় এবং লিকে জিজ্ঞেস করে, তোমার খুন করার অস্ত্রটি কোথায়? কিন্তু লি নানা অপ্রাসঙ্গিক কথা বলে এবং তার এই কাজের আসল কারণ খুঁজে বের করতে বলে। ক্যাং এটি শুনে অহিউনের বাসায় তল্লাশি শুরু করে। তার বান্ধবীদের সাথে কিশোরী বয়সের একটি ছবি পায়, সেখানে তাদের হাতের সেই চিহ্নযুক্ত নেল পলিশ দেখতে পায়। এ থেকে ক্যাং মৃত মেয়েটির এক বান্ধবীকে খুঁজে বের করে এবং কিছু তথ্য সংগ্রহ করে। পরদিন করাতে লাগা রক্ত কুকুরের রক্ত বলে টিম নতুন করে অস্ত্রের তল্লাশি শুরু করে। মিন ফোনে ক্যাংকে এই কথাটিও জানিয়ে দেয়, ফলে ক্যাং দ্রুত লিয়ের বাসায় গিয়ে অস্ত্রটি খুঁজতে ঢুকে পড়ে। এখানে ক্যাং লিয়ের সাথে এয়ারপোর্টে চিঠি দেওয়া সেই লোকটির একটি ছবি দেখতে পায়। তখনই সেখানে পুলিশ এসে পড়লে ক্যাং সেটি নিয়ে লুকিয়ে পড়ে এবং একটি লোহার সাথে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ক্যাং এর স্কালপেলটি সেখানে পড়ে যায়, যা পুলিশের হাতে পড়ে। এরপর বাকি পুলিশরা বাহিরে একটি লোহার শাবল দেখতে পেয়ে সেটিকে অস্ত্র মনে করে চলে যায়। অন্যদিকে মিন প্রফেসর ক্যাং এর বাসায় পৌঁছে তার পালিত কুকুরকে আহত দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে এটি ইচ্ছাকৃতভাবে স্কালপেল দিয়ে কাটা। এটি শুনে মিন ক্যাংকে সন্দেহ করা শুরু করে। এরপর ক্যাং পুলিশ স্টেশনে এসে কারো কাছে ছবিটি ফ্যাক্স করে সাহায্য চায়, কিন্তু স্টেশনে কর্তব্যরত একটি পুলিশ ছবিটি দেখে দুজনকে চিনে ফেলে। সে বলে লি এর পাশের ছেলেটির নাম পিয়ং সিক। সে বলে এতিম এই ছেলেটিকে লি এর বাবা আপন ছেলে হিসাবে এখানে আশ্রয় দিয়েছিল। লি এর বোন সুজিন আর সে প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু সুজিন ও তার বাবার মৃত্যুর পর লি আর পিয়ং গ্রাম ছেড়ে চলে যায়। ক্যাং বাসার ভিতরে গিয়ে তার মেয়েকে খোঁজে। সে তার ও তার মেয়ের সম্পর্কিত বিভিন্ন ছবি ও আর্টিকেল দেখতে পায়। সেই সময় সেখানে পিয়ং চলে আসে আর বাসার দরজাটি খোলা দেখতে পায়। ক্যাং তাকে দাঁড়াতে বলতেই পিয়ং দৌড় দেয়। ক্যাংও তার পিছু নেয়। একটি ব্রিজের নিচে এনে পিয়ং ক্যাংকে আঘাত করতে থাকে। ক্যাং মেয়ের কথা জানতে চাইলে সে আরো আঘাত করে সেখান থেকে চলে যায়। ক্যাং রক্তাক্ত অবস্থায় মেয়েকে না পেয়ে বাসায় ফিরে আসে। অন্যদিকে তদন্তকারী টিমের লিডার লি সম্পর্কে প্রেস মিডিয়াকে জানায় তারা লি এর বাসা থেকে প্রাপ্ত অস্ত্রটি ল্যাব রিপোর্টের অপেক্ষায় আছে বলে। এর পরের সিনে দেখা যায় অফিসে ইয়ংজং ময়না তদন্তের রিপোর্ট তাড়াতাড়ি পাওয়ার ব্যাপারে মিনকে বকাঝকা করছে। পাশাপাশি লি এর বাসায় প্রাপ্ত স্কালপেলটিও ল্যাবে পাঠাতে বলে। এগুলো দেখে মিন এসবের সাথে ক্যাং এর সম্পর্ক কি এটি ভেবে চিন্তিত হয়ে পড়ে। সে নিশ্চিত হওয়ার জন্য ল্যাবে গিয়ে অ্যানালিস্ট কর্তৃক জানতে পারে যে ক্যাং অটোপসি রুমে গিয়েছিলেন। এরপর মিন ক্যাং এর বাসায় গিয়ে লি আর পিয়ং এর সেই ছবিটি দেখতে পায়। এদিকে ক্যাং আবারও লি এর সাথে দেখা করে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তাহলে তুমি প্রতিশোধ নিতে এসব করেছো, কিন্তু আমার রিপোর্ট সত্যি ছিল। এখানে আমরা বুঝতে পারি যে ক্যাং এবং লি এর একটি অতীত রয়েছে। ক্যাং
বলে অস্ত্রটি তারা খুঁজে পেয়েছে, আমার আর করার কিছুই নেই, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। লি তখন বলে আমাকে বের করা আপনার দায়িত্ব, মেয়ের প্রতি আপনার এই ভালোবাসা। এদিকে ল্যাবের অ্যানালিস্ট অফিসের সবাইকে বলেন অস্ত্রে থাকা রক্তটি মৃত মেয়ের সাথে মিলছে না। ইয়ংজং এতে বিরক্ত হয়ে বলে এই বদ্ধ উন্মাদটি হয়তো অন্য কাউকেও শেষ করেছে। এতে টিম লিডার বলে দরকার হলে এমন অস্ত্র বানিয়ে নাও, কেননা সেই অপরাধী তা আমরা নিশ্চিত। এরপর দেখা যায় লি ক্যাংকে বলছে তুমি বোঝনি আমি কেন অহিয়নকে প্রাণে শেষ করেছি, তার স্বভাব ভালো ছিল না, টাকার জন্য সে সব পারে। যাই হোক এখন বরং তুমি যেটাতে দক্ষ সেটাই করো। তখনই সেখানে মিন এসে প্রমাণ বদলের ব্যাপারে ক্যাংকে জিজ্ঞাসা করে। ক্যাং বাধ্য হয়ে মেয়ের অপহরণের কথা মিনকে বলে দেয়। তখন মিন লি এর অতীত সম্পর্কে জানতে সচেষ্ট হয়। সে জানতে পারে লি এর বাবা ছিলেন লি সিয়ং চ্যাং আর সুজিন তার বোন। মিন আরো ডিটেলসের জন্য একজন পুলিশের কাছে সাহায্য চায়। তার মাধ্যমে সে জানতে পারে এটি ছিল স্কুল পড়ুয়া একটি মেয়ের গণধর্ষণের কেস। ধর্ষণকারীদের পরিবার ছিল প্রভাবশালী আর পর্যাপ্ত প্রমাণের অভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই কেসের সাক্ষী ছিল অহিয়ন নামের এই মৃত মেয়েটি এবং প্রফেসর ক্যাং ছিলেন লাশটির মূল পরীক্ষক। এটি শুনে মিন লি এর সাথে দেখা করে বলে প্রফেসরের মেয়ে কোথায়, অতীতে যা ঘটেছে তার জন্য প্রফেসর দায়ী নয়, তুমি ভুল করছো। তখন লি তার হাতের লাঠিটি মিনকে দিয়ে বলে এটি অপরাধের সেই অস্ত্র। অন্যদিকে ক্যাং বার থেকে অহিয়নের প্রেমিকের হাতের ছাপটি নিয়ে নেয় আর অহিয়নের বান্ধবীর দ্বারা তার প্রেমিকের সিমেন্ট স্যাম্পল সংগ্রহ করে। এদিকে পিয়ং মিনকে ক্যাং এর ব্যাপারে বলার জন্য ফোন করে তাকে দেখা করতে বলে, কিন্তু মিন ক্যাং এর সাথে দেখা করে। তখন পিয়ং সেখানে এসে মিনের মাথায় আঘাত দিয়ে অজ্ঞান করে ফেলে আর ক্যাংকে বলে তোমার কাজ এখন অনেকটাই সহজ হবে। মিনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ক্যাং অটোপসি রুমে গিয়ে অহিয়নের জরায়ুতে বিয়ং ডো এর সিমেন্ট প্রতিস্থাপন করে এবং শরীরে তার আঙ্গুলের ছাপ বসিয়ে দেয়। এ সময় তার অহিয়নের দেওয়া অতীতের সেই কেসের আদালতে সাক্ষ্য প্রদানের কথা মনে পড়ে। সাক্ষী দেওয়ার সময় সে বলেছিল সুজিন তার ছেলে বন্ধুদের সাথে খুব ভালো সময় পার করছিল, এমনটাই সে দেখেছে। আর ক্যাংকে জিজ্ঞাসা করা হলে সে বলে মৃত সুজিনের দেহ থেকে এমন কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি যেটি দেখে এটিকে গণধর্ষণ বলা যেতে পারে, বরং এটিকে অবৈধ সঙ্গম বলা যেতে পারে। এতে অভিযুক্তরা ছাড়া পেয়ে যায়। সেখানে আমরা কিশোর লিকে দেখতে পাই যে এতে ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হজম করছিল। এরপর আমরা দেখতে পাই ক্যাং এর কথা মতোই লি তার লাঠি পুলিশকে দিয়েছিল। এতে লি প্রমাণ প্রতিস্থাপনের কিছুটা সময় পেয়েছিল। ক্যাং এর কথা মতোই সে পরদিন 7টায় তার স্বীকারোক্তিও পাল্টে ফেলে। যেহেতু ঘটনাস্থল থেকে লি এর বাসা 1 কিলোমিটারের বেশি নয়, তাই তার পায়ের ছাপ সেখানে পাওয়াটা অতি স্বাভাবিক। লি এখানে তার জন্য একটি উকিলও বরাদ্দ করে। অন্যদিকে ক্যাং ময়নাতদন্তের রিপোর্ট পাঠায়, যেখানে সে বিয়ং ডো এর মিথ্যে প্রমাণগুলি দ্বারা পুলিশের সন্দেহ তার দিকে ঘুরিয়ে দেয়। বিয়ং ডোকে পুলিশ গ্রেফতার করে। লি ছাড়া পেয়ে যায় আর বের হতেই বিয়ং তাকে গাড়িতে চড়িয়ে বাসায় নিয়ে যায়। ক্যাংও তাদের পিছু নেয়। অন্যদিকে মিনের জ্ঞান ফিরতেই তাকে তার সাহায্যকারী পুলিশ এসে বলে সেই কেসটিতে ফরেনসিক রিপোর্ট 2 বার হয়েছিল, অর্থাৎ প্রফেসর রিপোর্টটি বদলে দিয়েছিল আর যথাসম্ভব সাক্ষীকেও কিনে নেওয়া হয়েছিল। ধর্ষণকারীরা প্রভাবশালী পরিবার থেকে হওয়ার জন্য পুরো কেসটাই ঘুরিয়ে দিয়েছিল। আর সে এও বলে যে সেই অভিযুক্ত 3 জনের সবাই এখন মৃত। ক্যাং লি এর বাসায় এসে তার মেয়েকে ফেরত চায় আর তার বোনের ব্যাপারে দুঃখ প্রকাশ করে। তখন লি তার লাঠি দিয়ে ক্যাং এর মাথায় আঘাত করে। মিন এদিকে বুঝতে পারে ক্যাং এর জীবন নিয়ে আশঙ্কা রয়েছে। ক্যাংকে খুঁজতে লেগে গাড়িতে যাবার সময় মিন লি এর সেই বইটিতে তার পুরনো বাসার ছবি দেখতে পায়, যেখানে এখন পিয়ং থাকে। এদিকে লি তার বোনের চরিত্রের দাগ নিয়ে সংশয় প্রকাশ করে আর ক্যাংকে নির্যাতন করতে শুরু করে। এখান থেকে দৃশ্য আবার অতীতে ফিরে যায়। তখন আমরা জানতে পারি ক্যাং এর মেয়ে হাইওন কাউচার নামক একটি জিনগত রোগের শিকার হয়েছিল। এই রোগটি তার মায়েরও ছিল আর রোগটির বিশেষজ্ঞ শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে। এই অবস্থায় কেসটিতে অভিযুক্তদের উকিল ক্যাংকে অফার করেছিল যে যদি ক্যাং এটি বলে যে মেয়েটির গোপনাঙ্গ পরিষ্কার ছিল এবং এটিকে গণধর্ষণ বলা যায় না, তাহলে তার মেয়ের বন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের সকল খরচ তারা বহন করবে। কিন্তু বাস্তবে সুজিনের লাশটি পানিতে ভেসে থাকার জন্য সঠিকভাবে ক্ষতগুলি বিশ্লেষণ করা সম্ভব হয়নি। আর প্রকৃতপক্ষে লিয়ের বোন সুজিন তার ছেলে সহপাঠীদের থেকে গণধর্ষণের শিকারী হয়েছিল। অন্যদিকে সুজিনের বাবা চ্যাং সত্য কথা বলার জন্য বাথরুমে ক্যাং এর সাথে দেখা করেন, এমনকি তার ছেলে লিয়ের সামনেই ক্যাং এর পায়ে পর্যন্ত পড়েছিলেন তিনি। এখানে পরিষ্কার বোঝা যায় ক্যাং সেই কেসটির সময় সত্যটি লুকিয়েছিল। ক্যাং এরপর লিকে বলে আমাকে টুকরো টুকরো করে ফেলো, কিন্তু আমার ছোট্ট নিষ্পাপ মেয়েটিকে ছেড়ে দাও। ক্যাং লিয়ের পায়ে পড়ে বলে হায়ন অনেক কঠিন জীবন অতিবাহিত করেছে, তাকে দয়া করো। কিন্তু লি তখন বলে তোর কথার কারণে আমার বোনকে সবাই দুশ্চরিত্রা বলেছে, সবাই এটি নিয়ে আমাকে ঘৃণা করেছে। অন্যদিকে মিন পিয়ং এর নদীর পাশের সেই বাসায় এসে পৌঁছে আর পিয়ংকে দেখে ফেলে। মিন ঘরে ঢুকতেই পিয়ং এর সাথে তার হাতাপাই শুরু হয়। এদিকে ক্যাং উল্টো লিকে আঘাত করতে শুরু করে আর হাইওন কোথায় তা জিজ্ঞাসা করতে থাকে। দুজনেই প্রচন্ড ভাবে আহত হয়। এরপর ক্যাং লিয়ের কথা মতো সেই পুরনো বাসায় যেতে গাড়ি নিয়ে বের হয়। এদিকে মিনের গুলিতে পিয়ং এর প্রাণ হারায়। মিন ভিতরে গিয়ে সেখানে কিছু দেখে বুঝতে পারে যে এটি আসলে লিয়ের প্রতিশোধের গল্প ছিল। রাস্তায় পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে রক্তমাখা শরীরে দৌড়ে ক্যাং সেখানে পৌঁছায়। এ সময় আমরা মেয়ের প্রতি একজন বাবার অকৃত্রিম
কৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পায়। মিনের নিষেধ সত্ত্বেও ক্যাং ভিতরে প্রবেশ করে। সে দেখতে পায় একটি কাঁচের চৌবাচ্চাতে গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা একটি মরদেহ পড়ে রয়েছে। সেটি আর কেউ নয় বরং তারই মেয়ে হাইওন। সে এটি দেখে ভেঙে পড়ে। মেয়ের লাশ তোলার জন্য সে গোলাপের পাপড়িতে হাত দিতেই দেখে সেখানে হাইওনের দেহ নেই, শুধু তার মাথা আর হাত পাগুলি সাজিয়ে রাখা হয়েছে। সে বুঝে যায় যে হাইওনের পোস্টমর্টমের সময় সে যে দেহটি কেটেছে সেটি ছিল তারই মেয়ে আইহনের। যে দেহের রূপের সে বর্ণনা করেছিল আসলে তার অজান্তেই সেটি তার মেয়েকে নিয়েছিল। একজন বাবাকে দিয়ে তার মেয়ের পোস্টমর্টম করিয়ে লি তার উপর প্রতিশোধ নিয়েছে। ক্যাং শুধু পোস্টমর্টমই করেনি, তার মেয়ের জরায়ুতে মিথ্যে সিমেনের প্রমাণও প্রতিস্থাপন করেছিল। এসব ভেবে ক্যাং বদ্ধ পাগলের মতো হয়ে যায়। এরপর আমরা দেখি লি বাহিরে নদীর পাড়ে বসে শীষ বাজাচ্ছে। ক্যাং বাহিরে আসতেই লি তাকে বলে, দেখ নিজের মেয়েকে তুই কি বানিয়েছিস। একটি ভাঙা মনের চেয়ে হাজার গুণ কষ্টদায়ক হচ্ছে স্মৃতির পাতায় জ্বলতে থাকা বেদনার আগুন, যেখানে এখন থেকে তুই জ্বলবি। এরপর আইহনের প্রাণ নেওয়ার সময়কার নানা কথা বলে লি ক্যাংকে রাগিয়ে দেয় আর গুলি করতে উদ্যত করে। ক্যাংও খেপে গিয়ে গুলি করে বসে। এরপর ক্যাং বলে, আমি নিজেকেও কখনো ক্ষমা করতে পারবো না বলে নিজের মাথায় সে নিজে গুলি করে দেয়। এরপর যথারীতি সেখানে পুলিশ এসে সবার লাশগুলি তদারকি করতে শুরু করে। এটি 2010 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ক্রাইম থ্রিলার জনরার একটি জনপ্রিয় মুভি যার নাম নো মার্সি। এটি এখন পর্যন্ত IMDb-তে 7.4 রেটিং ধরে রেখেছে এবং রটেন টমেটোতে 80% ভোট পেয়েছে। মূলত এটি এমন একটি প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত যেখানে আমরা কাউকেই সম্পূর্ণরূপে দায়ী করতে পারি না। ঘৃণার চরম মাত্রা মানুষের মনে কতটা প্রভাব ফেলে আর কষ্টদায়ক অতীত মানুষকে প্রতিশোধের আগুনে কতটা কঠিন করে তুলতে পারে তা এখানে দেখানো হয়েছে। নির্মমতার এই করুণ কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।